FeCN6 বলতেছিলাম কি যে আমরা হচ্ছে K3 FeCN6 দেখছি, আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট দেখছি, তাই না? তাহলে এগুলো ছোট ছোটগুলো আগে বলে ফেলছি তোমাদেরকে। তাহলে এটা দিয়ে 2টা শনাক্তকরণ করা যায়, এটা দিয়ে 2টা শনাক্তকরণ করা যায়, এটা দিয়ে 6টা শনাক্তকরণ করা যায়। এখন আসো K4 FeCN6, এর নামে দেখো আছে না 4, K4 না 4, তাহলে এটা দিয়ে কয়টা শনাক্তকরণ করা যাবে? 4টা। কি কি? আয়রন সবখানে থাকে, আয়রন সবখানে থাকে। দেখো Fe2 + Fe3 +, Fe2 + Fe3 +, Fe2 + Fe3 +, Fe2 + Fe3 +, তাহলে আয়রন সবখানে থাকবে। তাহলে এখানে দুইটা এখানে দুইটা কি ডেফিনেটলি আয়রন, তাই না? দুইটা হচ্ছে ডেফিনেটলি আয়রন। আর বাকি দুইটাতে আসে, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? একটা হচ্ছে কপার, একটা হচ্ছে জিঙ্ক। এখন কালারে আসি আমরা, হ্যাঁ। Fe2+ যেটা, Fe2+ কে হালকা নীল দিবে, ঠিক আছে? Fe2+ কে হালকা নীল। তাহলে দেখো 2+ এর থেকে 3+ কে একটু বেশি না, একটু বেশি না, তাহলে 2+ আর 3+ একটু বেশি 3+, তাহলে এটা যদি হালকা নীল দেয় 3+ কি দিবে? গাঢ় নীল, ঠিক আছে? 3+ কি দিবে? গাঢ় নীল। আচ্ছা, তারপর হচ্ছে কপার দিবে লালচে বাদামি, জিঙ্ক দিবে সাদা, ঠিক আছে? এই দুটো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, এই যে এখানে নীলটা আছে না, এটা লিখে ফেলো, হ্যাঁ। তোমরা যখন খাতায় লিখবা তখন লিখবা গাঢ় নীল, লিখবা গাঢ় নীল উল্লেখ করে, নট হালকা নীল, ঠিক আছে? গাঢ় নীল। আচ্ছা, গেল। এখন আসো দেখো, এই যে 2টা পেজ পড়াইলাম, এরপরে আসো দেখো আমরা এমসিকিউ সলভ করি। এর এতগুলো এমসিকিউ আছে, এখান থেকে একটা সিঙ্গেল একটা এমসিকিউ আমি যা পড়াইছি তার বাইরে থেকে থাকবে না, একটাও থাকবে না। দেখো শুরু করি। 99, নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়? পড়াইছি না নেসলার কি? অ্যামোনিয়া। পড়াইলাম না? নেসলারের সংকেত শুদ্ধ পড়াইছি। তারপরে আসে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়? পড়াইছি। সোডিয়াম, সংকেত সহ পড়াইছি। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিতকরণ করা যায়? অ্যামোনিয়াম অক্সালেট, প্রথম পেজে সবার লাস্টেরটা ছিল, কি ছিল সবার লাস্টেরটা? ক্যালসিয়াম, তাই না? ক্যালসিয়াম। কপার 2+ আয়নের দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি হয়? এই যে একটু আগেই বললাম যে কপারের ওই জায়গাটা পাশে গাঢ় লিখে ফেলবা, গাঢ় লিখে ফেলবা। কেন? কারণ দেখো অপশনের মধ্যে হালকা নীল আছে, গাঢ় নীল আছে। এখন তুমি কি করবা? তুমি জানো নীল, তুমি পড়ছো নীল, বইয়ের মধ্যে আছে নীল, কিন্তু অপশনের মধ্যে হালকা নীল গাঢ় নীল দুইটাই দিচ্ছে। তাই কি মনে রাখতে বলছি? শুধুমাত্র নীল না, আমরা কি মনে রাখবো? কপার 2+ দিলে গাঢ় নীল কালার হয়, ঠিক আছে? তাহলে গাঢ় নীল। ওকে, জিঙ্ক 2+ পড়ছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখানে বাকিগুলোর দিকে তাকাও। ফেরি দিয়ে কি হয়? 2টা, তাই না? Fe2+ ছিল আর হচ্ছে Fe3+ ছিল। পটাশিয়াম ক্রোমেট দিয়ে আমরা কিছু শনাক্তকরণই করি না। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের দিয়ে কি করছিলাম? সোডিয়াম, একটু আগে এমসিকিউতে পড়ছি, তাই না? একটু আগে পড়ছি সোডিয়াম। তারপরে বাকি থেকে কি? শুধু ফেরো দিয়ে কি করছিলাম? 4টা শনাক্তকরণ করছিলাম, তাই না? তার মধ্যে একটা ছিল জিঙ্ক। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? পাইরোঅ্যান্টিমন, সংকেত সহ পড়াইছি 27 দিয়ে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের নেসলার দ্রবণের সংকেত সহ পড়াইছি 214 দিয়ে, তাই না? 214 দিয়ে পড়াইলাম। আচ্ছা, সোডিয়াম পাইরোঅ্যান্টিমনের সংকেত পড়াইছি 27 দিয়ে। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহার করা হয়? ফেরো কথা বলছে, ঠিক আছে? তাহলে ফেরোতে কি ছিল? 4টা, তাই না? ফেরো দিয়ে আমরা 4টা শনাক্তকরণ করি, তার মধ্যে একটা কি ছিল? কপার ছিল, তাই না? একটা কপার ছিল, Fe2+ ছিল, Fe3+ ছিল, কপার ছিল। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। দেখছো, একটা এমসিকিউ ওই 2টা পেজের বাইরে ছিল না। যেখান থেকে যাই সলভ করো না কেন, ওই 2টা পেজের বাইরে কোনো এমসিকিউ আয়ন শনাক্তকরণ থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না, ঠিক আছে? আসবে না, সোজা কথা। তাহলে ওই 2টা পেজ একদম সুন্দর করে চোখ বন্ধ করলে যাতে চোখের মধ্যে ভাসে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এই কি বলছে? একটি তরল যৌগ এত, আচ্ছা, এর সাথে অল্প ইথানল যোগ করলে মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক এত। মূল তরলটা কি ছিল? আচ্ছা, এটা সলভ করার জন্য আমাদের আগের কিছু নলেজ লাগবে, ঠিক আছে? আগের কিছু নলেজ লাগবে। সেটা হচ্ছে কি, উপরে 2টা জিনিস লিখে দিছি, হ্যাঁ। আমি সব কিছু আলাদা করে এডিট করে তোমাদের পিডিএফে লিখে দিছি, হ্যাঁ। কারণ অনেক কিছু আমি হয়তো মুখে বলবো, তোমরা 2 মিনিট পরে ভুলে যাবা, তাই এখানে আলাদা করে আমি লিখেই দিছি। পিডিএফটাই বানিয়েছি এভাবে যাতে এটাও তোমাদের কাছে থাকে, মাথার মধ্যে না থাকলেও যাতে চোখের সামনে থাকে। আচ্ছা, তাহলে রেকটিফাইড স্পিরিট, এটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। রেকটিফাইড স্পিরিটটা কত? 95.6% ইথানল, ঠিক আছে? ইথানল, আর তার সাথে 4.4%, বাকিটুকু থাকবে পানি। আর মেথিলেটেড স্পিরিটটা কি? মেথিলেটেড স্পিরিটে 95% থাকবে রেকটিফাইড স্পিরিট, বাকিটুকু থাকবে মিথানল। ওর তো নামই মেথিলেটেড, তাই না? তাহলে ওর মধ্যে অবশ্যই মিথানল থাকবে। কতটুকু? অল্প পরিমাণে মিথানল, 5% মিথানল। ম্যাক্সিমামই থাকবে কিন্তু রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে? 95% রেকটিফাইড স্পিরিট। এখন হচ্ছে আমার রেকটিফাইড স্পিরিটের গলনাঙ্ক আর বিশুদ্ধ ইথানলের গলনাঙ্ক জানতে হবে। একটা জিনিস খেয়াল করো, রেকটিফাইড স্পিরিটের মধ্যে 95.6% থাকে ইথানল, ঠিক আছে? তাহলে এই রেকটিফাইড স্পিরিটের গলনাঙ্ক কিন্তু 78
1°C, ঠিক আছে। আমি সবসময় বলি সংখ্যা পড়ে বেশি মাথা না ঘামাইতে, কিন্তু কিছু কিছু জায়গায় সংখ্যা পড়তে হবে, খুবই সূক্ষ্ম সংখ্যাও পড়তে হবে। যেমন এই হচ্ছে একটা এক্সাম্পল, 78.1°C হচ্ছে রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে, আর 78.3°C হচ্ছে বিশুদ্ধ ইথানলের ক্ষেত্রে, ঠিক আছে। শুধু 71 পড়লে কিন্তু এখানে হবে না, 0.1ও পড়তে হবে, 0.3ও পড়তে হবে। কেন দেখো, এটা সলভ করো আসো। বলছে একটা তরল জৈব যৌগ 78.3°C টেম্পারেচারে ফুটে, এখন মূল তরলটা কি ছিল? আছে অপশনের মধ্যে কিন্তু অবিশুদ্ধ ইথানল, তার মানে এটা হচ্ছে 78.3 বলছে, তার মানে এটা হচ্ছে বিশুদ্ধ ইথানল, ঠিক আছে। এই যে 100% ইথানলের বয়লিং পয়েন্ট হচ্ছে 78.3, ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসো, কেউ একজন আমাকে গ্রুপে বলেছিল যে আপু পাতন আর ক্রোমাটোগ্রাফি নিয়ে একটু গোলমাল হয়, তাই না? তাই পাতন আর ক্রোমাটোগ্রাফি নিয়ে আমি আলাদা করে তোমাদেরকে পড়ানোর জন্য নিয়ে আসছি। দেখো, কিছু নেমনিক বলবো, কিছু শর্টকাট জিনিস শিখাই দিব, এসব জিনিস মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, আর কিছু মুখস্থ জিনিস বলে দিবে যে যে কোনো দুইটা দ্রবণের দ্রাব্যতার পার্থক্য 40, এরকম করে বলে দিবে, ঠিক আছে। দ্রাব্যতার পার্থক্য 40 যদি এরকম করে উল্লেখ করে বলে দেয়, সংখ্যা যদি উল্লেখ করে বলে দেয়, কোনো কথা ছাড়া চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে আংশিক ক্যালাসন, চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে আংশিক ক্যালাসন। কিন্তু যদি তোমাকে মুখে বলে যে দ্রাব্যতার পার্থক্য, শুধু বলবে এরকম দ্রাব্যতার পার্থক্য কম বা বেশি, ঠিক আছে, কম বা বেশি, অথবা শুধু বলে দিবে দুটার মধ্যে দ্রাব্যতার পার্থক্য আছে, কোনো সংখ্যা বললো না, তাহলে অ্যান্সার হচ্ছে দ্রাবক নিষ্কাশন। কোনো ভ্যালু না দিলে অ্যান্সার হচ্ছে দ্রাবক নিষ্কাশন। যদি উল্লেখ সংখ্যা দিলে অ্যান্সার কি দিতাম? আংশিক ক্যালাসন, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু ক্লিয়ার? এরপরে আসো, এই যে তিনটা ওয়ার্ড কি বলছি? অধিশোষণ, সচল অথবা স্থির দশা, ঠিক আছে। অধিশোষণ অথবা সচল বা স্থির দশা, ঠিক আছে। এই দশা দুইটা কিসের? ক্রোমাটোগ্রাফি, তাই না? ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তাহলে অধিশোষণ, সচল অথবা স্থির দশা, এই তিনটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি তোমার কোয়েশ্চেনের মধ্যে থাকে, অ্যান্সারটার কি? অ্যান্সারটার হচ্ছে ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। অ্যান্সারটার কি? ক্রোমাটোগ্রাফি। কিছু ধাঁধা আছে না, আমরা পড়ি যে 3 অক্ষরের অমুক অমুক অমুক, তাহলে হচ্ছে উত্তর কি? এটা হচ্ছে ওরকম, এই তিনটা ওয়ার্ড যদি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কি? ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ওকে, ঠিক আছে। এরপরে আসো, একটা ঢুকাইছিলাম, হ্যাঁ এই যেখানে দেখো, এটা এখানে পড়ে ফেলি আমরা, ঠিক আছে। দেখো, এই কয়েকটা ছোট ছোট কথা আছে, এই কয়েকটা ছোট ছোট কথা হচ্ছে জিস্ট, এগুলো হচ্ছে জিস্ট, বইয়ের ভিতর থেকে এই ছোট ছোট কথাগুলো তুলে আনা যাতে তোমাদের ইজি হয়। যেমন দেখো, কোনো কিছু থেকে তেল বের করা, কোনো কিছু থেকে তেল বের করা। আরেকটা কথা, তেল থেকে কোনো কিছু বের করা, তেল থেকে কোনো কিছু তৈরি করা। যেমন ধরো তোমার হচ্ছে, কোনো কিছুর তেল থেকে আমি যদি কোনো কিছু বের করি, কোনো নির্যাস থেকে বা কোনো কিছুর তেল থেকে কোনো কিছু তৈরি করতেছি, তাহলে একরকম কথা। আর হচ্ছে কোনো কিছু থেকে তেল বের করতেছি, ঠিক আছে। যেমন ধরো যে কোনো একটা গুঁড়া বা যে কোনো কিছু, ধরো সরিষার গুঁড়া থেকে আমি সরিষার তেল বের করতেছি, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আর যদি বলে কোনো তেল থেকে তুমি কোনো কিছু নিয়ে আসতেছো, তাহলে সেটা হচ্ছে আংশিক পাতন। ক্লিয়ার হয়েছে? তেল থেকে কোনো কিছু নিয়ে আসা একটা কথা, আর তেল তৈরি করে একটা কথা। যদি তেল তৈরি করি বা তেল বের করি তাহলে অ্যান্সার হচ্ছে দ্রাবক নিষ্কাশন। যদি তেল থেকে কোনো কিছু বের করি তাহলে অ্যান্সার হচ্ছে আংশিক পাতন। ক্লিয়ার? এতটুকু জিনিস, এই দুটো জিনিস একটু মনে রাখো, একটু পরে এগুলোর ইউজ দেখবো আমরা, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, মরিচের গুঁড়া, ঠিক আছে। মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশন করা, মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশনও করি আমরা দ্রাবক নিষ্কাশন দিয়ে, ঠিক আছে। মানে মরিচ লেখা রাখছি জাস্ট। আচ্ছা, তারপরে এখানে ওই যে ধাঁধার মতো, কিছু বাংলা ধাঁধার মতো, যদি আয়োডিন থাকে, যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উল্লেখ করা থাকে, যদি কোয়েশ্চেনের মধ্যে কর্পূর থাকে, যদি কোয়েশ্চেনের মধ্যে বেনজোইক অ্যাসিড থাকে, কোনো কথা ছাড়া অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন। কোনো কথা ছাড়া অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনের ইংলিশটা হচ্ছে সাবলিমেশন, ঠিক আছে। এটার ইংলিশটাও ইম্পর্টেন্ট, ইংলিশটা হচ্ছে সাবলিমেশন। আচ্ছা, এরপরে আসো, এগুলা একটু ছন্ন ছাড়া আর কি। ইউক্যালিপটাসের পাতা, ফুলের নির্যাস, অ্যানিলিনের বিশোধন, এগুলোর ক্ষেত্রে আমরা স্টিম পাতন ইউজ করি। কি বলছি? ইউক্যালিপটাসের পাতা, ফুলের নির্যাস,
অ্যামোনিয়ামের বিশোধন, এগুলো একটা এক্সেপশন, এগুলোর ক্ষেত্রে আমরা স্টিম পাতন ইউজ করতেছি। আচ্ছা, বৃষ্টির পানি থেকে লবণ পৃথকীকরণ, এটা একবারে আমার যতদূর মনে পড়ে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন, ঠিক আছে? যে বৃষ্টির পানি থেকে লবণ নিষ্কাশন কিসের সাহায্যে? পাতন। বৃষ্টির পানি থেকে লবণ কিসের সাহায্যে? পাতন, ঠিক আছে? তাহলে এই কয়েকটা কথা যে লিখছি, এই কয়েকটা কথা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের বইয়ের কথা, ঠিক আছে? আমি খুবই ছোট ছোট করে ক্রপ করতে চাইছি, তো ওই জন্য একটু ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, বললে তোমাদের মনে থাকবে। দেখো, আংশিক ক্যালাসন, আংশিক ক্যালাসন নিয়ে ওই পাশে বলছি না, আংশিক ক্যালাসন নিয়ে যা বলছি তাই এখান থেকে কিছু পড়তে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আংশিক পাতন। ও আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে হবে, আংশিক ক্যালাসন নিয়ে আরেকটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে চিনি। চিনি 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 চিনির ক্ষেত্রে, চিনির ক্ষেত্রে, ঠিক আছে? চিনির দ্রবণ থেকে তুমি যদি কোনো কিছু পৃথক করতে চাও বা চিনি থেকে যদি মিশ্রি বা এরকম কিছু বানাইতে চাও, তখন আমার আংশিক ক্যালাসন লাগে, ঠিক আছে? তাহলে আংশিক ক্যালাসনে আরেকটা ওয়ার্ড লিখে রাখো, সেটা হচ্ছে চিনি। আংশিক পাতন, আংশিক পাতন নিয়ে একটু আগেই বলছি, আংশিক পাতন নিয়ে একটু আগেই বলছি, সংখ্যার কথা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে স্টিম পাতন। স্টিম পাতন নিয়েও কিন্তু বলে ফেলছি যে ইউক্যালিপটাসের তেল, অ্যানিলিনের বিশোধন, ফুলের নির্যাস, এগুলো সবই হচ্ছে আমার স্টিম পাতন, ঠিক আছে? স্টিম পাতন। দেখো, আমি বলছি না এটা এক্সেপশন, এক্সেপশন, কারণ তুমি অন্য যে কোনো কিছু থেকে যদি তেল বের করতা, তাহলে সেটার অ্যান্সার ছিল কি? অ্যান্সার ছিল কিন্তু দ্রাবক নিষ্কাশন। এক্সেপশন দেখে ওখানে একটা আলাদা করে লেখা আছে, ঠিক আছে? যে ইউক্যালিপটাসের পাতা থেকে যখন তুমি তেল বের করবা, তখন কিন্তু সেটা স্টিম পাতন, ঠিক আছে? বুঝে গেছে? এক্সেপশনগুলো কিন্তু আলাদা করে উল্লেখ করে বলে দিছি। এই যে আসো দ্রাবক নিষ্কাশনে তেল বের করবা, ঠিক আছে? তেল বের করবা, যেমন কি মরিচের গুঁড়া থেকে, এটা তো ওখানে লিখে দিছে আলাদা করে। তারপরে আসো যে ধানের তুষ, আরটা কি আমি নিজে দেখতে পাচ্ছি না, চালের কুড়া, এরকম কিছু একটা, এখান থেকে তুমি ভোজ্য তেল বের করবা। শস্য বীজ থেকে তুমি সুগন্ধি তেল বের করবা। নারিকেলের শ্বাসগুঁড়া থেকে তুমি তেল বের করবা। সবই কি? তেল। তেল বের করা, একটা কথা মনে রাখবা, তেল বের করা। তেল বের করবো কি দিয়ে? দ্রাবক নিষ্কাশন দিয়ে। ঊর্ধ্বপাতনের সোজা কথা বলছি যে 3টা ওয়ার্ড থাকলে ঊর্ধ্বপাতন অ্যান্সার, সেটাই মনে রাখবা, শেষ। কলাম আর পেপার ক্রোমাটোগ্রাফি, কলাম আর পেপার ক্রোমাটোগ্রাফি আলাদা করে একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি কি? উদ্ভিদের নির্যাস থেকে ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যাস্টার, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যাস্টার পৃথকীকরণ এবং বিশোধনের কাজে, দুইটা কথা, পৃথকীকরণ এবং বিশোধনের কাজে আমরা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করি। পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে অনেক কঠিন কঠিন জিনিস, ঠিক আছে? কি কি? যেমন দেখো, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, হরমোন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, একটু কঠিন কঠিন জিনিস, ঠিক আছে? একটু মলিকুলার জিনিসপত্রগুলো আমরা কী দিয়ে ব্যবহার করি, কী দিয়ে পৃথক করি? পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে, ঠিক আছে? পেপার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? তাহলে ক্রোমাটোগ্রাফি এবং এসব তোমার দ্রাবক নিষ্কাশন, ব্লাবলা, এগুলো ক্লিয়ার? এগুলো ক্লিয়ার হয়েছে? এখন এখান থেকে দেখো আমরা কি পারি না, সবই পারি আসলে। আচ্ছা, দুটি ভিন্ন, আচ্ছা 110 থেকে, তাই না? যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, কিন্তু স্টিমে উদ্দায়ী হয়। আচ্ছা, এখানে উল্লেখ করে বলেই দিছে তোমাকে স্টিম, স্টিম উল্লেখ করে বলে দিছে, মানে অ্যান্সার হচ্ছে স্টিম পাতন, সোজা কথা। 111 তো বললাম। অধিশোষণের মাত্রা, সচল দশা, 3টা ওয়ার্ড শিখাই দিছি, সেই 3টা ওয়ার্ড থাকলে অ্যান্সার ক্রোমাটোগ্রাফি। তার মধ্যে একটা ছিল সচল দশা, সচল দশা থাকলে অ্যান্সার কি? ক্রোমাটোগ্রাফি। চোখ বন্ধ করে ক্রোমাটোগ্রাফির দশা একটু আগে শিখাইছি, স্থির দশা, একটা সচল দশা, দুইটা। পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান নিচের কোনটা? আরএফ এর মান হচ্ছে সবসময় <1, সবসময় কি <1। তাহলে <1 কোথায় আছে? একটা অপশনেই আছে, 0.5। এখানে 1, আমি বলছি <1, নট <=1, ঠিক আছে? একের থেকে কম হইতে হবে, একের থেকে কম হইতে হবে, তাহলে সেটা পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আরএফ এর মান হবে। আচ্ছা, এখন আসো, কোন প্রক্রিয়ায় 23490 থোরিয়াম থেকে আমরা, আচ্ছা এটা পাই। আচ্ছা, এটার জন্য একটা ছোট্ট জিনিস আছে, ছোট্ট বাট ইম্পর্টেন্ট জিনিস, এটা দিয়ে আমরা যে কোনো কিছু করে ফেলতে পারবো। হ্যাঁ, দেখো, এই যে এটাই তো আসছে, তাই না? আমাদের এটাই আসছে। আচ্ছা, এই হচ্ছে 4টা কণা, এই হচ্ছে 4টা কণা, সরি 5টা কণা, সেটা একটু মনে রাখতে হবে। যদি যে কোনো একটা যৌগ থেকে আলফা কণা বের হয়ে যায়, যদি যে কোনো একটা যৌগ থেকে নিউট্রন বের হয়ে যায়, যদি যে কোনো একটা যৌগ থেকে একটা বিটা কণা বের হয়ে যায়, এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে, যদি আলফা কণা বের হয়, তাহলে তার ভর সংখ্যা কমে যাবে 4, তার তোমার প্রোটন সংখ্যা কমে যাবে 2। যদি একটা বিটা কণা বের হয়, তার ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, আর তার প্রোটন সংখ্যা একটা বাড়বে। গামার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, প্রোটন এবং ভর সংখ্যায় কোনো চেঞ্জ হবে না। একটা প্রোটন বের হয়ে গেলে একটা ভর সংখ্যা কমে যাবে, আরেকটা প্রোটন সংখ্যা কমে যাবে। একটা নিউট্রন বের হয়ে গেলে
একটা নিউট্রন বের হয়ে গেলে একটা পারমাণবিক সংখ্যা কমে যাবে, কিন্তু ভার সংখ্যার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই পাঁচটা জিনিস একটু মাথায় রাখা যাবে না? এই পাঁচটা জিনিস মাথায় রাখা যাবে না? মাথায় রাখা খুবই কঠিন। তোমরা যদি এই যে সংকেতগুলো আমি লিখছি এখানে, সংকেতগুলো একটু দুইবার লিখে ফেলো হাতে, তাহলে কি আর মাথায় থাকবে না বলো? থাকবে না বলো? অবশ্যই থাকবে, তাই না? থাকবে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এগুলো দিয়ে কীভাবে ম্যাথ করবো। সেটা হচ্ছে আমাদের কাছে বলে দিছে থোরিয়ামের ভর সংখ্যা ছিল 234, প্রোটন ছিল 90, আর এপাশে বলছিল 234 আর হচ্ছে 91। এখন আসো কি এমন চেঞ্জ হইলে এটা থেকে এটা চলে আসবে, কি এমন চেঞ্জ হইলে এটা থেকে এটা আসবে? দেখো তো এর মধ্যে কি চেঞ্জ হয়েছে। ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে? 234 কোনো চেঞ্জ হয়নি। এইখানে একটা পারমাণবিক সংখ্যা বাড়ছে, একটা পারমাণবিক সংখ্যা বাড়ছে। এই যে 5টা কণার আমি নাম বললাম, তার মধ্যে মাত্র একটাতে বলছি যেখানে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। কিসে বলছি বলো তো? 1 বাড়বে, একটাতে বলছি, সেটা হচ্ছে বিটা। তাহলে একটা বিটা যদি এখান থেকে বের হয়ে যায়, তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। এখন অ্যান্সার মিলে কিনা? আরে হ্যাঁ, এই যে অ্যান্সার হচ্ছে বিটা এমিশন। ঠিক আছে, এমিশন মানে কি? বের হয়ে যাওয়া, নির্গত হওয়া। ঠিক আছে, তাহলে ঠিক আছে, মিলছে অ্যান্সার। তাহলে এরকম করে কিন্তু আমরা ওই 5টা সংকেত যদি মনে রাখি এবং ওই সংকেতগুলো বের হয়ে গেলে কি কি কমে যাবে যদি মনে রাখি, এইগুলোর যত এমসিকিউ আছে সব পারবা, সব পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো এগুলো আমরা পড়ছি। ভর সংখ্যা সমান লাস্টে র, ভরের লাস্টে র, অ্যান্সার হচ্ছে আইসোবার। তারপরে হচ্ছে কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ? বলছি না তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এতক্ষণ ধরে বকবক করলাম, আর বলবো না এটা। ঠিক আছে, আর বলবো না। অ্যান্সার হচ্ছে মাইক্রোওয়েভ। কোবাল্ট আর কোবাল্ট 2+ নিচের কোন যোজ্যতা ইলেকট্রনের বিন্যাসে সঠিক হবে? ইলেকট্রন বিন্যাসের এখন শেখানোর জন্য আসি নাই আমি। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস তোমরা পারো। কোবাল্ট কত? 27 মনে হয়, তাই না? 27 মনে হয়। তাহলে কোবাল্ট হচ্ছে লাস্টে, এখানে 18 তো আছেই, আর্গন, তাই না? 18 সাথে 20, তার সাথে হচ্ছে 27। এটা হচ্ছে কোবাল্টের নর্মালটা। আর যদি 2টা বের হয়ে যায় তাহলে কি 4s2 থেকে 2টা চলে যাবে, তাহলে 4s0, 3d7, 4s0। ঠিক আছে, আচ্ছা এগুলো সব পড়ে ফেলছি আমরা। এরপরে আসো, নিচের কোন ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটায়? কয়েকবার করে পড়ে আসলাম, কয়েকবার করে আসছে। ক্রোমিয়াম, কপার, আরেকটা অ্যাড করতে বলছিলাম, আরেকটা পরমাণু অ্যাড করতে বলছিলাম। কি বলতো? কপার আর ক্রোমিয়াম আমরা সবাই জানি, তাই না? কপার আর ক্রোমিয়াম আমরা সবাই জানি। আরেকটা অ্যাড করতে বলছিলাম, কি অ্যাড করতে বলছিলাম বলো? কি অ্যাড করতে বলছিলাম বলো? আরেকটা কোন পরমাণুর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়? বলো বলো বলো, কমেন্টে বলো তাড়াতাড়ি। আচ্ছা আমি পরটাতে যাই। রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটা? আচ্ছা এখানে কথা আছে, ঠিক আছে, কথা আছে। কথা কি রে, আমার হিসাব কই গেল? আচ্ছা কথা আছে, কথা হচ্ছে যে দেখো এখানে বলছে যে তরঙ্গ সংখ্যার সর্বনিম্ন, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটা? সর্বনিম্ন কথা বলছে, সর্বনিম্ন। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এটার ইকুয়েশন কি? ইকুয়েশন তো ওই যে ওইটাই, RH 1 - n1 স্কয়ার ডিভাইডেড বাই 1 - n2 স্কয়ার। দেন ইকুয়েশন ওইটাই। যখন বলবে সর্বনিম্ন, তখন আমি ল্যামডার মান n2 এর মান কত ধরবো, আর যদি বলে সর্বোচ্চ, তাহলে আমাকে n2 এর মান কি ধরতে হবে এটা আমাকে জানতে হবে। কারণ এখানে বলছে কি বামারের ক্ষেত্রে আমরা তো জানি বামারের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে ফিক্স, সেটা কত? 2। বামারের ক্ষেত্রে n1 এর মান কিন্তু ফিক্স, সেটা হচ্ছে 2। তাহলে এখানে n1 = 2। যেহেতু সর্বনিম্ন বলছে, দেখো এখানে আমি লিখছি মিনিমাম আর ম্যাক্সিমাম। যদি মিনিমাম বলে তাহলে n2 এর মান কত? n1 + 1। তাহলে এখানে n2 এর মান কত? 3। n2 এর মান কত? 3। আর যদি বলতো সর্বোচ্চ, তাহলে n2 এর মান কত? ইনফিনিটি। তাহলে n2 এর মান হচ্ছে ইনফিনিটি। বুঝা গেছে? সর্বনিম্ন বললে একরকম কথা, সর্বোচ্চ বললে একরকম কথা। ক্লিয়ার? আচ্ছা এখন তুমি সূত্র ইকুয়েশনে বসাও। এখন ইকুয়েশনে বসাও, তোমার হচ্ছে 1 - n1 স্কয়ার, n1 কত ছিল? 2, তাই না? তাহলে হচ্ছে 2 স্কয়ার কত? 1/4 মাইনাস ওপাশে হচ্ছে 3 স্কয়ার, তার মানে 1/9। তাহলে কত? 4 নং 36। এখানে হচ্ছে বিয়োগ করলে 5, টোটাল হচ্ছে 5, তাই না? 5 হয়। আর এখানে RH তো আসেই আমার। তাহলে অ্যান্সার কি এটা? 5RH ডিভাইডেড বাই 36। খুব কঠিন বলো? খুবই কঠিন না, এবং এটা মুখে করা সম্ভব। ঠিক আছে, যেগুলো মুখে করা সম্ভব সেগুলো মেডিকেলে আসতেই পারে। শিখা পরীক্ষা 1000 বার বলছি, আর বলবো না। শিখা পরীক্ষা সোনালী হলুদ কে? সোডিয়াম। সোজা কথা।
আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এখানে অন্য একটা কথা বলছে, হ্যাঁ বলছে যে শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস বা নীল গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে। আচ্ছা এটা একটু অন্য রকমের কথা, হ্যাঁ একটু অন্য রকমের কথা, এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? অ্যান্সার হচ্ছে সোনালী হলুদ। অ্যান্সার হচ্ছে সোনালী হলুদ। তোমার কাছে কিন্তু চায় নাই যেটা কোনটা, চায় নাই এটা কোনটা, যদি চাইতো তাহলে আমাদের অ্যান্সার হতো সোডিয়াম, চায় নাই, চাইছে কোনটা সম্পূর্ণ শোষণ করে, অ্যান্সার হচ্ছে সোনালী হলুদ। ঠিক আছে, সোনালী হলুদ। আচ্ছা, তারপরে আসে লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী, কোন ধরনের দ্রবণ উপযোগী। আচ্ছা, দ্রাব্যতা গুণফল তার মানে কি? অবশ্যই স্যাচুরেটেড, অবশ্যই স্যাচুরেটেড, সম্পৃক্ত দ্রবণ লাগবে আমার, তাই না? সম্পৃক্ত দ্রবণ লাগবে। আচ্ছা, দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দ্রাব্যতা গুণফল কার ক্ষেত্রে প্রযোজ্য? যেগুলা অল্প পরিমাণে দ্রবণীয়, অল্প পরিমাণে দ্রবণীয় লবণ, তাহলে কি অল্প দ্রবণীয়, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, তাই না? আচ্ছা, তারপরে আসে পরমাণুতে অরবিটালের ধারণা। অরবিটাল, অরবিটাল, অরবিটালের ধারণা কে দিছে আমাকে? কোয়ান্টাম বলবিদ্যা। অরবিটালের ধারণা কে দিছে? কোয়ান্টাম বলবিদ্যা। আচ্ছা, কোন আলো রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার? আচ্ছা, এটা একটু মুখস্থ করতে হবে, এখানে তাকাও, এই যে এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? বেনি আসহ কলা কোনটার কি? এর মধ্যে আমার কাছে গ্রিনেরটা চাইছে, সবুজটা চাইছে। সবুজ কত দেখো? 495 থেকে 570। ঠিক আছে, এটা তোমাদের বলে দেওয়ার কিছু নাই, এটা তোমরা এমনিতেই মুখস্থ করবা। ঠিক আছে, এটা আপুর আসলে শিখায় দেওয়ার কিছু নাই। 495 থেকে 570, 495 থেকে 570। তাহলে এখন দেখো এর মধ্যে পড়ে কিনা, এর মধ্যে কোনটা পড়ে 495 থেকে 570 এর মধ্যে? আচ্ছা, 540 বলছে, তার মানে কি সবুজের মধ্যে আর কি, তাহলে হচ্ছে সবুজ। অ্যান্সার হচ্ছে সবুজ। আচ্ছা, সবুজ চাইছে আমার কাছে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সবুজ। আচ্ছা, এখানে একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো, দেখো দেখি মিলে কিনা। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? আমরা পড়লাম না যে দুইটার ক্ষেত্রে, তাই না? দুইটার ক্ষেত্রে কোবাল্ট ব্লু গ্লাসে কোনো আলো দেখা যাবে না, মানে তারা বর্ণহীন হবে। এখন কেন বর্ণহীন হবে? কারণ আমরা খালি চোখে যেই কালারটা দেখতে পাচ্ছি সেই কালারটা কোবাল্ট ব্লু গ্লাস সম্পূর্ণরূপে শোষণ করে ফেলবে, তাই আমরা কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখলে কোনো কালার দেখতে পাবো না, তাই না? কোনো কালার দেখতে পাবো না। আচ্ছা, তাহলে ওর মধ্যে দুইটা ছিল, একটা ছিল সোডিয়াম, আরেকটা ছিল কি দেখি ভাবে মিলে নাকি। থামো, অ্যান্সার ছিল কত দূরে যে পড়াইলাম, এত দূর তো না, এই যে একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে কপার। আচ্ছা, অপশনের মধ্যে নীলাভ সবুজ আছে নাকি আমরা একটু দেখি। অপশনের মধ্যে নীলাভ সবুজ, আচ্ছা অপশনের মধ্যে নীলাভ সবুজ আছে। আরে বাবা, এটা তাহলে হইলো না, ঠিক আছে, এটা হইলো না, মাথা খাটলো না, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। প্রথমে যেটা বলছি সেটা এটা মুখস্থ করতে হবে, এটা লজিক দিয়ে মিলানো যাচ্ছে না। কোবাল্ট ব্লু গ্লাসে কোন আলো সম্পূর্ণ শোষণ করে? এটা অ্যান্সার হচ্ছে নীলাভ সবুজ, ঠিক আছে, মুখস্থ। অ্যান্সার হচ্ছে নীলাভ সবুজ, মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে এসো, বলছে যে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? এটা কত? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি 2n স্কয়ার সূত্রে ফেলে দিলে হয়ে যাবে। 2p অরবিটালের জন্য n, l আর n এর মানের সেট কয়টা হবে? কতবার করে একই জিনিস বুঝাইলাম, এটা আর বলবো না আমি, ঠিক আছে? ওই সূত্রেই পড়বে, n ইজ ইকুয়াল মোর দ্যান l ইকুয়াল টু m, সাথে হচ্ছে রেঞ্জে থাকতে হবে। 3d উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টা? আচ্ছা, d এর জন্য কয়টা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে? d এর জন্য কি l এর মান কত? 3 না? 3, আচ্ছা সরি 2, তাহলে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা -2 থেকে কি +2, তাহলে -2 -1 0 +1 +2, পাঁচটা। কোন সেটটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান? কোন সেটটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান? এটা একদম পেইড কোয়েশ্চেন, একটা পেইড কোয়েশ্চেন, অনেকখানে আসে, সেম অপশন দিয়ে আসে। অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড, একদম মনে রাখতে হবে, একদম মনে রাখতে হবে, সুন্দর করে গোল করে রাখো, হাইলাইটার দিয়ে মার্ক করে রাখো। এটার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? সম আয়নের কনসেপ্ট কি? যেখানে দুইটা সেম রকম আয়ন আছে, তাই না? দুটো সেম রকম আয়ন আছে। আচ্ছা, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হলে এত, এটা আমার দরকার নেই, এগুলো আমাদের লাগবে না, এটাও লাগবে না। পড়তে চলো, আমাদের দরকার নেই। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা আছে? শিখাইছে না যে যদি ইলেকট্রন সংখ্যা বলে তাহলে হচ্ছে 2 × 12 + 1। ইলেকট্রন সংখ্যা বলে নাই, বলছে অরবিটাল সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা কি হবে? শুধুমাত্র 12 + 1, ঠিক আছে? শুধুমাত্র 12 + 1। তাহলে আমাদের পঞ্চম শক্তি স্তরের জন্য এল এর মান যত,
পঞ্চম শক্তি স্তরের জন্য এল এর মান যত সেই হিসেবে বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা না সরি, এটা তো আমাদের অরবিটালের, সরি এটা তো আমাদের অরবিটালের, ঠিক আছে, কিন্তু শক্তি স্তর বলছে, সরি শক্তি স্তর বলছে, তাহলে শক্তি স্তরের ক্ষেত্রে কি অরবিটাল হচ্ছে n স্কয়ার, তাই না, আর ইলেকট্রন হচ্ছে 2n স্কয়ার, তাহলে শক্তি স্তর বলছে, শক্তি স্তর বলছে, খেয়াল করতে হবে, ঠিক আছে, শক্তি স্তর নট উপশক্তি স্তর। যদি উপশক্তি স্তর বলছে আমি এই সূত্রতে যাইতাম, শক্তি স্তর বলছে তার মানে n স্কয়ার, তাহলে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 25, ঠিক আছে। ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটা? আচ্ছা ম্যাগনেসিয়াম মানে কি সর্বশেষ শক্তি স্তর কি s, তাই না, সর্বশেষ শক্তি স্তর কি s, 3s, তাহলে 3s এর জন্য কোনটা ঠিক দেখো, n এর মান হচ্ছে 3, s এর জন্য l এর মান কত 0, যেহেতু 0 তাহলে m অবশ্যই রেঞ্জে থাকবে, রেঞ্জ তো একটাই s, n এর 0 এর জন্য 0, আর s এর জন্য কি s যেহেতু এখানে দুইটা ইলেকট্রন থাকে তাহলে একটার জন্য প্লাস হাফ একটার জন্য মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা ইলেকট্রনের কোন অরবিটাল থেকে স্থানান্তর ঘটলে বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালীর উৎপত্তি হয়? তৃতীয় রেখা বর্ণালী, দেখো আমরা জানি যে বামারের জন্য কিন্তু n এর মান হচ্ছে 2, 3টা রেখা বর্ণালী হইতে হবে, তার মানে কি 3টা যোগ হবে এখানে, ঠিক আছে, তাহলে হচ্ছে 5, তাহলে n2 এর মান হচ্ছে 5, ঠিক আছে, তাহলে দেখো যে n5 আর বামার সিরিজের জন্য n2 তো ফিক্সড, ঠিক আছে, তাহলে n5 থেকে ইলেকট্রন n2 তে আসবে। আচ্ছা ক্রোমিয়াম পরমাণুতে বেজোড় ইলেকট্রন সংখ্যা কত? ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস এই যে আমি দিয়ে দিছি, ঠিক আছে, এই যে দিয়ে দিছি, বেজোড় ইলেকট্রন দেখো 4s একটা, 3d5 5টা, 5 থেকে 6টা, ঠিক আছে, সিম্পল। কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? এই একই কনসেপ্ট কয় হাজারবার বললাম, আর এই একই কনসেপ্ট থেকে কয় হাজারটা এমসিকিউ আসছে, দেখছো, তাহলে বলছি না তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তরঙ্গ সংখ্যক কম্পাঙ্কের শক্তি হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমরা জানি বেনি আসহ কলা, বেনি আসহ কলা, বেগুনি আছে সবচেয়ে উপরে, তার মানে সবচেয়ে উপরে যে তার কি, সবচেয়ে উপরে যে তার কি, তার হচ্ছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই না, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তার যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে তার শক্তি কি সবচেয়ে বেশি হবে, তাহলে বেগুনি হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। এরকমই একটা কোয়েশ্চেন আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল, ঠিক আছে, তোমরা 2017-18 কোয়েশ্চেন দেখো, 2017-18 কোয়েশ্চেনে এরকমই একটা কোয়েশ্চেন আসছিল, ঠিক আছে। আমি তখন আমাকে কেউ এত সুন্দর করে শিখায় নাই যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হইলে তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক এগুলো কম হবে, আমি এই কোয়েশ্চেন ভুল করে আসছিলাম, ঠিক আছে। এত ইজি কোয়েশ্চেন আমি পরীক্ষার হলে চাপে ভুল করে আসছি, ঠিক আছে, খুবই ইজি কোয়েশ্চেন, ফিজিক্সে পড়া কোয়েশ্চেন, আমি ফিজিক্স অলিম্পিয়াডে প্রাইজ পাওয়া, তারপরে আমি এটা ভুল করে আসছিলাম, কারণ পরীক্ষার হলে এই ছোট ছোট জিনিসগুলাই মাথায় খেলে, ঠিক আছে। তখন যদি আমি শুরু থেকে চিন্তা করি আচ্ছা বেগুনি, আচ্ছা এটা, আচ্ছা এটা, আচ্ছা আমি থিওরি দিয়ে মিলাই যাই, সেই জিনিস মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসে 36 সেকেন্ডে একটা এমসিকিউ সলভ করার সময় পসিবল না, ঠিক আছে। তাই এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে বেগুনি। ক্রোমাটোগ্রাফিতে নিচের মূলকগুলোর অধিশোষণের সঠিক ক্রম কোনটা? সঠিক ক্রম এটা মুখস্থ সবার প্রথমে অ্যাসিড, তারপরে অ্যালকোহলীয় মূলক, তারপরে অ্যামিনো মূলক, তারপরে অ্যালডিহাইড মূলক, ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল, যে কোনো কিছু থেকে তেল, অ্যান্সার দ্রাবক নিষ্কাশন, মিলছে সূত্র মিলছে, যে কোনো কিছু থেকে তেল, অ্যান্সার দ্রাবক নিষ্কাশন। আচ্ছা কোনটি অতিরিক্ত অ্যামোনিয়াম দ্রবণী? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পড়ছিলাম না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কপার আয়ন পড়লাম না, তাহলে হচ্ছে কপার আয়নই এখানে অ্যান্সার। অবিশুদ্ধ বেনজোইক অ্যাসিডকে বিশোধনের জন্য উল্লেখ করে বলে দিছি, 3-4টা কথা থাকলে সেটা অ্যান্সার হচ্ছে ঊর্ধ্বপাতন, তার মধ্যে সবার লাস্টেটা ছিল বেনজোইক অ্যাসিড, সংকেত দিয়ে লিখে দিছিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে কি ঊর্ধ্বপাতন, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। আচ্ছা বহুপদী সমাপ্তি সূচকগুলো আমাদের সেভাবে আসলে লাগে না, আমি তারপর এটাও তোমাদের জন্য ভাবছিলাম যে একটু করে বলে দেবো, আজকে আসলে অনেক টাইম চলে গেছে, একটু তাও বলি, হ্যাঁ একটু করে তাও বলে দিই তোমাদেরকে। আচ্ছা একটু করে বলে দিই, নিচের পরমাণুগুলো আমি শুধু এখান থেকে তোমাদেরকে বলবো কোনটা কোনটা পড়তে হবে। আচ্ছা নিচের পরমাণুগুলো সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একই সংখ্যক ইলেকট্রন, আমরা জানি, ঠিক আছে, যারা একই গ্রুপে তাদের সেম ইলেকট্রন, সলভ করে ফেলতে পারবা। ডিউটেরিয়ামে পরমাণুতে নিম্নত কোনটা কণিকা? আমি বলছি ডিউটেরিয়ামকে কম্পোজিট কণিকা কয়টা কি বলছি, কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরিয়াম, তাহলে ডিউটেরিয়ামের ক্ষেত্রে কয়টা থাকবে? একটা প্রোটন একটা ইলেকট্রন থাকবে। আচ্ছা এটা আমি বলিনি, এটা বলা হয় নাই। ডিউটেরিয়ামের ক্ষেত্রে একটা প্রোটন একটা ইলেকট্রন একটা নিউট্রন, 3টা, সব একটা। ডিউটেরিয়ামের ক্ষেত্রে সব হচ্ছে একটা প্রোটন একটা ইলেকট্রন একটা নিউট্রন, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে ক, খ, গ। আচ্ছা পড়ায় ফেলছি, এটাও পড়ায় ফেলছি। আচ্ছা দুইটা আইসোটোপের বৈশিষ্ট্যটা বলবো না, আইসোটোপ বলে দিচ্ছে, প দিয়ে
লাস্টে পদে প্রোটন, সেই হিসেবে মিলাই ফেলতে পারবা। কোন প্রস্তাবনার মাধ্যমে বোর রাদারফোর্ডের পারমাণবিক মডেলের উন্নয়ন সাধনা করে? আচ্ছা, বোর পরমাণুর যে মডেল 3টা হেডলাইন আছে না, 3টা হেডলাইন আছে, সেই 3টা হেডলাইন এখানে তুলে দিছে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ক, খ, গ। বোর পরমাণু মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। অনেকবার বলছি একটা ইলেকট্রন যা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে নিচের 3টি ইলেকট্রনের জন্য সম্ভাব্য, এটা আর বলবো না, এটা হাজারবার বলছি, ওই সেম NL আর M এর যে ইকুয়েশন শিখাই দিছি সেটা দিয়ে মিলাবা, অ্যান্সার মিলে যাবে। পি উপশক্তি স্তর বলবো না, পি অরবিটালের ক্ষেত্রে বলবো না, হাজারবার বলছি একই কথা। আচ্ছা, আর্গন 3d10 4s0, এটা আমরা পারি। আর্গন মানে কি 18 আর 10 যোগ করলে কত হয়? কি হলো? আচ্ছা, 18 10 হচ্ছে 28, তাই না? 28। তাহলে এদের মধ্যে কার ইলেকট্রনটা 28? দেখো কপার কত নরমালি হচ্ছে 29, তাহলে কপার যদি একটা দিয়ে দেয় তাহলে এটা 28 কিন্তু, ঠিক আছে? তাহলে 1 হবে। জিঙ্ক 2 প্লাস জিঙ্ক নরমালি কত? 30, যদি দুইটা দিয়ে দেয় তাহলে কিন্তু এটা 28 2। Fe2 প্লাস নরমালি কত? Fe2 প্লাস নরমালি যদি দুইটা দিয়ে দেয় সেটা কি 28 হয়? হয় না, 28 হয় না। তাহলে অ্যান্সার কি? ক। ঠিক আছে, আমি এখন একটু ফাস্ট যাচ্ছি কারণ এগুলো আসলে পড়াই ফেলছি, সব পড়ানো জিনিস, যেগুলো এক্সট্রা করে সেগুলো শুধুমাত্র বলে দিই। রেখা বর্ণালী ব্যবহৃত হয়, মুখস্থ, এটা নতুন জিনিস মার্ক করে রাখো, হাইলাইটার দিয়ে মার্ক করে রাখো। রেখা বর্ণালী ব্যবহৃত হয় রাসায়নিক মৌল শনাক্তকরণে, হাইলাইট করে রাখবা তোমরা সবাই এটা, যে রেখা বর্ণালী ব্যবহৃত হয় রাসায়নিক মৌল শনাক্তকরণে। কারণ তোমরা যখন আবার পড়বা, ঠিক আছে, এই বহুপদী সমাপ্তি সূচকগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে কিন্তু টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? তাই তুমি যেগুলো হাইলাইট করতে বলতেছি শুধু এই হাইলাইটেড পয়েন্টগুলো পড়ে যাবা, ঠিক আছে? ওকে। জাল নোট, হাজারবার বলছি, জাল নোট আর বলবো না, ঠিক আছে? হাজারবার বলছি। MRI, আচ্ছা এখানে মেবি নতুন 2টা লাইন ছিল। হ্যাঁ, MRI পরীক্ষা দ্বারা রোগ নির্ণয়ের প্রধান ভিত্তি কি? এই যে 1 নাম্বার পয়েন্টটা, মানব দেহে NMR পরমাণু ইউজ করতে তো বলছি, তাই না? NMR পরমাণুতে RF এর প্রভাবে প্রোটনের অনুরণন, এটা আমিও ঠিকঠাক বুঝি না, এটা তোমরাও ঠিকঠাক বুঝো না, ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মুখস্থ করা। এটা সুন্দর করে মুখস্থ করে ফেলবা, যে খাতার মধ্যে লিখবা MRI এর মূলনীতি কি। MRI এর মূলনীতির মধ্যে দুইটা কথা। 1 নম্বরে এটা যে মানব দেহে NMR পরমাণুতে RF এর প্রভাবে প্রোটনের অনুরণন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, NMR পরমাণু যুক্ত যৌগের ঘনমাত্রা বৃদ্ধি, অসুস্থ কোষে NMR পরমাণু যৌগের ঘনমাত্রা বৃদ্ধি। এই 2টা পয়েন্ট একদম মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? 1 আর 3 নম্বর। বুনসেন শিখা ম্যাগনেসিয়াম ধাতু কোনো বর্ণালী সৃষ্টি করে না, কারণ কি ম্যাগনেসিয়াম অনেক ছোট, বুঝছো? ম্যাগনেসিয়াম অনেক ছোট সাইজে, তো ওর সর্বশেষ শক্তি স্তরে যেই 2টা ইলেকট্রন থাকে ও সাইজে অনেক ছোট হয়, নিউক্লিয়াস থেকে ওর দূরত্ব অনেক কাছে হয়, সে এত জোরে টেনে ধরে রাখে যে এই ইলেকট্রনটা কোনোভাবেই পরবর্তী শক্তি স্তরে যাইতে পারে না। যখনই পরবর্তী শক্তি স্তরে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত বর্ণালী তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কালার তৈরি হবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে ব্যাসার্ধ কম হওয়ায়, আর হচ্ছে বুনসেন শিখার তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ইলেকট্রন উদ্দীপ্ত হয় না, ঠিক আছে? কারণটি খুবই কাছে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। শিখা পরীক্ষা ব্যবহার করা হয়, মুখস্থ, এটা মুখস্থ, মার্ক করো। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্ল্যাটিনাম তার, অনুজ্জ্বল শিখা 3টাই। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্ল্যাটিনাম তার, অনুজ্জ্বল শিখা 3টাই। অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ, বলছি বামারের নিচে সবগুলা, ঠিক আছে? বামারের নিচে সবগুলা। নিচের কোন যৌগের মিশ্র দ্রবণে সম আয়ন প্রভাব পড়বে? এটা খুবই ইজি, দেখো হাইড্রোজেন আছে, অ্যামোনিয়াম আছে, অ্যান্সার কি? 3টাই, ঠিক আছে? সম আয়ন মানে সেম আয়ন আছে। কোন লবণের দ্রবণের আয়নগুলো মোলার ঘনমাত্রার গুণফল? আচ্ছা, একটু আগে এটা পড়া আসলাম না, যে যখনই হচ্ছে আয়নিক গুণফল, আচ্ছা এতটুকু বলছে, যখনই আয়নিক গুণফল বেশি হবে তখনই সেটা কি? অতিপৃক্ত অথবা অধক্ষিপ্ত হবে। আর যখনই আয়নিক গুণফল কম হবে তখনই সেটা অসম্পৃক্ত। যখন সমান হবে তখনই সম্পৃক্ত, বোঝা গেছে? সমান সম্পৃক্ত, কম অসম্পৃক্ত, বেশি অতিপৃক্ত, ঠিক আছে? KIP দিয়ে মনে রাখবা, KIP যদি সমান হয় এটা, KIP যদি বেশি হয় এটা, KIP যদি কম হয় এটা। 3টা লাইন, ঠিক আছে? K4 এফিসিয়েন্সিস দিয়ে কি শনাক্তকরণ করা যায় পড়ছি, দেখো K4 এফিসিয়েন্সি 4টা ছিল, কপার ছিল, জিঙ্ক ছিল, Fe2+ ছিল, তার সাথে আরেকটা কি ছিল? Fe3+ ছিল। এই 4টা, তাই না? এই 4টা পড়ছিলাম। K4 এর 4 আছে, এটা দিয়ে 4টা শনাক্তকরণ করা যায়। আচ্ছা, ক্রোমাটোগ্রাফি দিয়ে কি করা যায়? আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। ক্রোমাটোগ্রাফি দিয়ে উপাদান পৃথক করা যায়, উপাদান শনাক্ত করা যায়, বিশুদ্ধতা পরীক্ষা করা যায় না, ঠিক আছে? বিশুদ্ধতা পরীক্ষা আমরা সাধারণত ধরো তোমার গলনাঙ্ক অথবা হচ্ছে স্ফুটনাঙ্ক এগুলো দিয়ে করি, ঠিক আছে? বয়লিং পয়েন্ট অথবা মেল্টিং পয়েন্ট এগুলো দিয়ে করা হয়।
এটা ক্রোমাটোগ্রাফিতে করা হয় না। আচ্ছা, বিভাজন ক্রোমাটোগ্রাফি, আচ্ছা এখানে লিখে দিচ্ছি দেখো, বিভাজন ক্রোমাটোগ্রাফি আমার হচ্ছে দুই ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, অধিশোষণ, এটা হচ্ছে বিভাজন। অধিশোষণে আন্ডারে পড়ে দুইটা, কলাম আর হচ্ছে থিন লেয়ার। কলাম আর থিন লেয়ার, থিন লেয়ারটা বাংলা হচ্ছে পাতলা স্তর। বিভাজনের মধ্যে দুইটা পড়ে, বিভাজন অথবা বন্টন, একই কথা, বিভাজন অথবা বন্টন, গ্যাস আর পেপার, গ্যাস আর পেপার। তাহলে এখানে চাইছে কি বিভাজনের মধ্যে কি পড়বে, গ্যাস আর হচ্ছে পেপার, 1 আর 3, আনসার হচ্ছে গ। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফির ব্যবহার বলে দিছি। ক্রোমাটোগ্রাফি ব্যবহার কি, জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন, পরিবেশ দূষণ প্রক্রিয়ায় দূষণ বস্তু শনাক্তকরণ, মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশন। আচ্ছা, মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশন, এটা তো দ্রাবক নিষ্কাশনের কাজ, বললাম না একটু আগে আমরা, এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন, এটা হচ্ছে আসলে ক্রোমাটোগ্রাফির ব্যবহার না। তারপরেও স্যার 1 2 3 দিছে, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি যাতে এটা না আসে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি যাতে বহুবর্তী সমাপ্তি সূচক থেকে কোনো কিছু না আসে। ঠিক আছে, এটা আমরা দ্রাবক নিষ্কাশনই দেখাবো, এটা বইয়ের মধ্যে হুবহু লেখা আছে, তো এটা তোমাদের ভুল দেখাইতে বলবো না আমি। ঠিক আছে, এটা দ্রাবক নিষ্কাশন দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে A+K2G, আচ্ছা দেখে বুঝা যাচ্ছে, K2Ag I4 মানে কি, এটা অ্যামোনিয়াম, তাই না? এটা অ্যামোনিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম শনাক্তকরণের কথা বলতেছে। তাহলে এই যৌগটা মানে হচ্ছে তোমার অ্যামোনিয়ামের ক্ষেত্রে, আচ্ছা বন্ধন গুণ কত, 107, এটা আমরা 3rd চ্যাপ্টারে পড়বো। হ্যাঁ, নেক্সট দিন পড়বো, তখন বলবো বন্ধন কোণ কিভাবে কি কাহিনী। 107 কেন্দ্রীয় পরমাণু sp3 এবং টয়লেট ক্লিনারের মূল উপাদান, না টয়লেট ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়াম না, টয়লেট ক্লিনারের মূল উপাদান একটা ক্ষার। ঠিক আছে, ক্ষার, অ্যামোনিয়াম না। অ্যামোনিয়াম কিসের, অ্যামোনিয়াম হচ্ছে গ্লাস ক্লিনার। ঠিক আছে, অ্যামোনিয়াম হচ্ছে গ্লাস ক্লিনার, আর টয়লেট ক্লিনারে মেবি সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, নতুন মনে পড়ে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। আচ্ছা গেল, তাহলে হচ্ছে অ্যান্সার 1 আর 2। RF এর মান হচ্ছে দুইটার দূরত্বের অনুপাত, কত সত্য, 0 থেকে 1 এর মধ্যে হয় বললাম, <1, তাই না? তারপর হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, হ্যাঁ সত্যি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। এটা একটু মার্ক করে রেখো। ঠিক আছে, এটা একটু হাইলাইট করে রেখো। অভিন্ন তথ্য ভিত্তিক, আচ্ছা এগুলো একটু বলে দিই। ঠিক আছে, এগুলো কেউ তোমাদেরকে অ্যাডমিশনের জন্য পড়াবে না। হ্যাঁ, কেউ তোমাদেরকে অ্যাডমিশনের জন্য পড়াবে না, যেহেতু এখানে তোমরা প্রি মেডিকেল আসো, যেহেতু এখানে এইচএসসির জন্য আসো তোমরা, তাহলে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো যারা অ্যাডমিশনের জন্য তাদের ক্ষেত্রে এরকম লাগবে না। তারপর একটু বলে দিই, জাস্ট কনসেপ্টগুলো ধরাই দিই তোমাদেরকে। জেড মৌলটা শিখা পরীক্ষা কোন বর্ণ তৈরি করে, নাও তো জেড কি, Z2+ ধরেছে, তাহলে এটা 18, ওখানে বলতেছে তোমাকে 9, তাই না? সাথে হচ্ছে 2 ছিল, তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার 29 হয়। তাহলে 29 কত, কপার, তাই না? 29 কত, কপার। আচ্ছা ঠিক বলছি না, 10, হ্যাঁ 29, ঠিক আছে। তাহলে কপার হচ্ছে শিখা পরীক্ষা কোন বর্ণ তৈরি করে, একটু আগে পড়ে আসছে আমরা, নীলাভ সবুজ পড়লাম না, নীলাভ সবুজ। আচ্ছা, গুণগত বিশ্লেষণে জেড মৌলটির আয়ন শনাক্তকরণে, আচ্ছা কপারের ক্ষেত্রে কি ইউজ করি আমরা? কপারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কপার ছিল, K4CN6 এর মধ্যে কপার ছিল, K3FeCN6 মানে ফেরি সায়ানাইডের মধ্যে কপার ছিল না। এর মধ্যে তো দুইটা ছিল, একটা হচ্ছে Fe2+ ছিল আর একটা হচ্ছে 3+ ছিল, তাই না? তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে ক আর খ। 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ম্যাপ লাগবে না, এটা আমাদের, ঠিক আছে, এটা লাগবে না। আসো, তৃতীয় পর্যায়ের গ্রুপ 1 মানে কি, সোডিয়াম, তাহলে হ্যাঁ সোডিয়াম। চতুর্থ পর্যায়ে তার নিচে পটাশিয়াম, গ্রুপ 2 মানে ম্যাগনেসিয়াম, তার নিচে হচ্ছে ক্যালসিয়াম। কি চাইছে, কিউ মৌলের পরমাণু সর্বশেষ অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত? কিউ কোনটা, কিউ হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম মানে কি, এটা হচ্ছে তোমার শেষে হচ্ছে ছিল 4s2, তাহলে 4s2 এর ক্ষেত্রে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চাইছে, মানে এম এর মান চাইছে, তাই না? তাহলে এস এর জন্য এম এর মান কত, 0, তাই না? 0 সোজা। উদ্দীপকের মৌলসমূহের মধ্যে সব মৌল শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না, কথা সত্য। কেন? কারণ একটু আগে একটা এমসিকিউতে আমরা পড়ে আসছি যে হচ্ছে ম্যাগনেসিয়াম কিন্তু শিখা পরীক্ষায় বর্ণ তৈরি করে না। কেন? এক্সপ্লেইন করে বলছি যে ম্যাগনেসিয়ামের সাইজটা অনেক ছোট, তাই না? আচ্ছা, তাহলে এটা কথা সত্য, ঠিক আছে। কিউ মৌলের আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। কিউ কি, কিউ হচ্ছে ক্যালসিয়াম, পড়ছি একটু আগে আমরা, তাই না? একটু আগে পড়ছি যে হচ্ছে অ্যামোনিয়াম, ক্যালসিয়াম শনাক্তকরণে কি অ্যামোনিয়াম অক্সালেটের একটা ইউজ ছিল, সেটা হচ্ছে ক্যালসিয়াম শনাক্তকরণ। তাহলে এটাও ঠিক আছে। এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল ক্ষার। এক্স এর হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে ওয়াই এর হাইড্রোক্সাইড হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না? হ্যাঁ, তাহলে বলতে চাচ্ছে যে এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল ক্ষার, তার মানে বলতে চাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দুর্বল না। একটু আগেই বলে আসছি যে দেখবা এই ইনফরমেশনটা একটু আগে দিয়ে আসছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি ক্ষারীয় প্রকৃতির দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি ভুল? তাহলে অ্যান্সার হচ্ছে ক আর খ, মিলছে অ্যান্সার? হ্যাঁ, ক আর খ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এ এর দ্রাব্যতা কত?
এটা মুখোমুখি করা যাবে ধাতব ক্লোরাইড? না, যাবে না, ঠিক আছে, এটা দরকার নেই আমাদের। আচ্ছা পরটাতে আসো। চতুর্থ পর্যায়ের এ ও বি মৌলের লবণের দ্রবণে পৃথকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে এ মৌলের দ্রবণটি হালকা সবুজ অধক্ষেপ, বি মৌলের দ্রবণটি সাদা। দরকার নেই, এটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, শুনছি না, খাচ্ছি, ওকে। তারপরে হচ্ছে তোমাদের, আচ্ছা এই পরটাতে আসো। পরটাতে হচ্ছে তোমাকে বলছে কি যে কয়েকটা ক্যাটায়ন দিয়ে দিচ্ছে, তার সাথে বিকারক দিচ্ছে এবং কি কালার, ঠিক আছে, এটা আমরা সুন্দর করে মেলায় ফেলতে পারবো। আচ্ছা এটা নিয়ে একটু খুঁতখুত লাগছে, এটা কিন্তু একটু এদিকে আসবে বলো তো। এ আর বি মৌলের দ্রবণকে পৃথকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যোগ করা হলো, এ মৌলের লবণটি হালকা সবুজ অধক্ষেপ এবং বি মৌলটি সাদা অধক্ষেপ দিল। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে বলছে উভয় অধক্ষেপ উত্তপ্ত করে, সাদা অধক্ষেপ দরকার নেই, বুঝছি, দরকার নেই। এই বিশ্রী কনসেপ্ট আসবে না মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো পরটা। এখানে বলছে জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে কি যোগ করলে সেটা সাদা হয়? পটাশিয়াম ফেরোসায়ানের সাথে কি যোগ করলে সাদা হয়? জিঙ্ক, তাই না, জিঙ্ক, ঠিক আছে। পটাশিয়াম ফেরোসায়ানের সাথে কি যোগ করলে লালচে বাদামি? কপার। আর কি যোগ করলে গাঢ় নীল? Fe3+। আরেকটা ছিল ফেরোসায়ানাইডের মধ্যে Fe2+, সেটা কি ছিল? হালকা নীল, তাই না, হালকা নীল ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে ওয়াই মৌলটা কোনটা? কপার। কোন দুইটা মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? কপার আর আয়রন, তাই না, কপার আর আয়রন। কপারের ক্ষেত্রে কি 1 আর 2 দুইটাই হয়, আয়রনের ক্ষেত্রে 2 আর 3 দুইটাই হয়, তাই আয়রন আর কপার। স্থায়িত্বের বেলায় জিঙ্ক 3+ ইজ গ্রেটার দেন জিঙ্ক 2+, মানে বুঝাতে চাচ্ছে যে Fe3+ কম্পারেটিভলি Fe2+ এর থেকে বেশি স্থায়ী। কথা ঠিক, Fe3+ বেশি স্থায়ী। আচ্ছা এক্স ও ওয়াই এর যৌগগুলো রঙিন হয়। এক্স ও ওয়াই মানে কি? জিঙ্ক আর হচ্ছে কপার, জিঙ্ক আর কপার না, কারণ কি? জিঙ্ক যদিও ডি ব্লক কিন্তু জিঙ্কে অবস্থান্তর মৌল না। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এরা যদিও ডি ব্লক কিন্তু এটাকে অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল হইলেই তো তারা রং দিবে, তাই না। তাহলে এটা হচ্ছে কপার যদিও কালার দেয় কিন্তু জিঙ্ক দিবে না, তার মানে খ অ্যান্সার না। আচ্ছা তাহলে হচ্ছে ওয়াই ও জেড অবস্থান্তর ধাতু। ওয়াই ও জেড, হ্যাঁ কপার অবস্থান্তর ধাতু, হ্যাঁ Fe3 অবস্থান্তর ধাতু, তাই না, তাহলে বোথ ডি ব্লক অ্যান্ড অবস্থান্তর ধাতু। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3 গ। আচ্ছা অধক্ষেপটি লালচে বাদামি হলে আচ্ছা লালচে বাদামি কিসের সাথে কি করছে তারা? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে। আচ্া পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে লালচে বাদামিকে কপার 2, তাই না, কপার 2। আচ্ছা লিখে দিচ্ছি কপার 2, ঠিক আছে, কপার 2। এখন আসো An+ আয়নের মৌলটি অবস্থান্তর মৌল। সত্যি কথা, তাই না, কপার কি অবস্থান্তর মৌল না? এটি 4 সন্নিবেশ সংখ্যার জটিল আয়ন গঠন করে, এটা আমরা পড়বো 3rd চ্যাপ্টারে, ঠিক আছে। কপার হচ্ছে টেট্রা অ্যামিন কপার সালফেট যৌগ তৈরি করে, যেটা একটা জটিল আয়ন, ঠিক আছে। ওখানে সন্নিবেশ সংখ্যা হয় 4। এটা ডায়াম্যাগনেটিক ধর্ম দেখায় না। কপার 2+ হচ্ছে প্যারাম্যাগনেটিক। কেন? কারণ কপার 2+ এর শেষে একটা বেজোর ইলেকট্রন থাকে। যদি একটা বেজোর ইলেকট্রন থাকে তাহলে কি সেটা প্যারাম্যাগনেটিক, আর যদি কোনো বেজোর ইলেকট্রন না থাকে তাহলে সেটা কি সেটা ডায়াম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক তো স্পেসিফিক 3টা, তাই না। ফেরোম্যাগনেটিক হচ্ছে স্পেসিফিক 3টা, কি ছিল? আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টা হচ্ছে ফেরো। এই 3টা কি? ফেরো, ঠিক আছে। অধক্ষেপটি সাদা বর্ণের হলে, আচ্ছা ফেরোসায়ানাইডের সাথে যদি সাদা বর্ণ দিত তাহলে সেটা কি হতো? জিঙ্ক 2+, সব পড়া জিনিস আমাদের। আচ্ছা পরটাতে আসো। এক্স ধাতুটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ একটু আগেই মেলানোর চেষ্টা করলাম, তাই না, সোনালী হলুদ দিয়ে সোডিয়াম, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে তোমার সোডিয়াম কোন প্রকৃতি? সোডিয়াম কি? ক্ষার ধাতু। আচ্ছা গ্রুপ 1 এর গুলা কি? ক্ষার ধাতু, আর গ্রুপ 2 এর গুলা কি? মৃৎক্ষার ধাতু, তাই না। আচ্ছা তারপরে আসো হচ্ছে এক্স ধাতুর আয়নের শনাক্তকারী বিকারক কোনটা? এক্স ধাতু মানে কি? সোডিয়াম মানে কি? পটাশিয়াম পাইরোটিমার, জানা কথা। দ্রবণটি লাল বর্ণের হলে অ্যামোনিয়াম